স্বাগতম প্রিয় দর্শকরা। আজ আমরা যে গল্পটি জানব তা শুধু একটি সিনেমা নয়, এটি সংগ্রামের, আশার এবং মানবিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। গল্পের শুরুতেই আমরা দেখি একটি পুরনো, ধ্বংসপ্রায় বাড়ি যেন সময়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। সকালের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে পড়ে একটি ছোট ছেলে। তার নাম কেভিন। সে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলেও দায়িত্বে একদম বড়দের মতো। প্রতিদিন সে কাঠ কেটে এনে চুলায় আগুন জ্বালায় আর সেই আগুনে চা বানায় তার দিদিমার জন্য। যদি কল কাজ না করে, কেভিন নদী থেকে জল এনে ফেলে। দিদিমার পায়ে ব্যথা হলে চা দিয়ে মালিশ করে দেয়। এমনকি নষ্ট হয়ে যাওয়া রেডিওটাও সে খুলে ঠিক করে ফেলে। এই বাচ্চাটি যেন শুধু খেলাধুলার জন্য নয়, ছোট থেকেই পরিবারের কাণ্ডারি হয়ে উঠেছে। তার পরিবার অত্যন্ত গরিব, ছেঁড়া কাঁথা, ভাঙা চেয়ার আর ছাদ থেকে পড়া জলের ফোঁটার মধ্যেই তাদের জীবন। তবুও কেভিন পড়াশোনায় খুব ভালো। তার স্কুলের শিক্ষকরা তাকে খুব পছন্দ করেন। তবে একজন শিক্ষক ভাবেন, এই দারিদ্র্য আর বাড়ির কাজ তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি কেভিনের জন্য একজন স্পন্সর খুঁজে বের করেন, এক ধনী ব্যক্তি যিনি গরিব কিন্তু মেধাবী ছাত্রদের শিক্ষায় সাহায্য করেন। স্পন্সর কেভিনের বাড়িতে পৌঁছান। বাড়ির অবস্থা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। চেয়ার নেই, ভাঙা বালতি বসার জায়গা, টেবিলের জায়গায় ইটের ওপর কাঠ। আর এক কোণে অসুস্থ দিদিমা শুয়ে আছেন, যার চোখে শুধুই শূন্যতা। এই দৃশ্য দেখে স্পন্সরের মনে হয়, শুধু অর্থ নয়, এই পরিবারটিকে দরকার ভালোবাসা, সম্মান আর একটি সুযোগ। এই বাড়িটা দেখেই বোঝা যায়, এখানে অভাব নিত্যসঙ্গী। একটা ভাঙা ছাদ, জীর্ণ আসবাব আর খালি রান্নাঘর। হয়তো দিনে 2 বার পেট ভরে খেতেও কষ্ট হয় তাদের। স্পন্সর মানুষটি এই দুর্দশা দেখে ব্যথিত হন। তিনি কেভিনের বাবাকে, জনকে বলেন, তোমার ছেলের পড়াশোনার পুরো দায়িত্ব আমি নিতে চাই। সে প্রতিভাবান, ওর জীবন আলোকিত হোক, এই আমার লক্ষ্য। এমনকি চাইলে আমি তোমাদের একটা ভালো বাসা পর্যন্ত কিনে দিতে রাজি আছি। এই পরিবেশে একটা শিশুর বেড়ে ওঠা সত্যিই কঠিন। কিন্তু জন শান্ত গলায় বলেন, আপনার সহানুভূতির জন্য কৃতজ্ঞ, কিন্তু আমাদের সন্তানের দায়িত্ব আমাদেরই। আমরা নিজের চেষ্টাতেই তাকে বধ করব। তারপর কেভিনের মাজিয়া এগিয়ে আসেন। তিনি বলেন, যত অভাবই থাকুক, আমরা তবুও খুশি। আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার ভার আমরা অন্যের হাতে ছেড়ে দিতে পারি না। স্পন্সর বিস্মিত হয়ে যান। তিনি অনেক বোঝানোর চেষ্টা করেন, আমি তো শুধু সাহায্য করতে চাচ্ছি। তোমাদের কোনো কিছুর ঘাটতি না থাকুক, সেটাই তো চাই। কিন্তু জন ও জিয়া এক কথায় অটল। তাদের আত্মসম্মান তাদের দারিদ্র্যকে হার মানায়। রাগ ও অভিমান নিয়ে স্পন্সর ফিরে যান। তার মনে দুঃখ, সে চেয়েছিল এক শিশুর ভবিষ্যৎ বদলে দিতে। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, পরের দিন স্পন্সরের ছেলে কেভিনের খেলার জিনিসপত্র নিয়ে খেলা করতে থাকে। আর কেভিন তা চুপচাপ দাঁড়িয়ে রেখে। তার চোখে এক ধরনের প্রশ্ন, এক ধরনের হতাশা। আমার জন্য যদি কেউ কিছু করতে চায়, তাও কেন আমি তা গ্রহণ করতে পারি না? কেভিনও চায় বাকিদের মতো আধুনিক ক্যারে গেম খেলতে। কিন্তু তার জীবনে এসব স্বপ্ন যেন অলিক, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। স্পন্সররা যখন বাড়ি ছেড়ে চলে যায়, তখন হঠাৎ কেভিনের মাজিয়া তার রান্নাঘরের বেসিনের নিচে লুকানো ছোট একটা অংশে ঢুকে পড়ে। দরজা খুলতেই আলো জ্বলে ওঠে। পাশেই থেকে কেউ কাপড় ধুচ্ছে, আর কেউ একজন জিয়ার কানে ফিসফিস করে কিছু বলে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সেই রহস্যময় দম্পতি কেভিনকে ডেকে বলে, তোমার জামাকাপড় ধুয়ে ইস্ত্রি করা হয়েছে, এগুলো পরে স্কুলে যাও এখন। তারপর তারা নিজেদের কাজে বেরিয়ে পড়ে। বন্ধুরা, এখানেই প্রথম ইঙ্গিত, এদের আচরণ অস্বাভাবিক, যেন কিছু লুকানোর চেষ্টা করছে। এরা কেন ভয় পায়? কেন রাস্তা পার হওয়ার সময়ও সাবধান? কিছুক্ষণ পর দেখা যায় এক বিলাসবহুল গাড়ি। সেই দম্পতি সেই গাড়িতে উঠে যাচ্ছে। আর তখনই স্পষ্ট হয়, এরা আত্মের ধনী, সম্পদের অভাব নেই এদের। তাহলে এত ভান, এত গরিবের নাটক কেন? বন্ধুরা, এরা গরিব নয়, এটা একটা ব্যবসা, একটা অভিনয়। কেভিনের মতো প্রতিভাবান শিশুদের সহজলভ্য দারিদ্র্য দেখিয়ে সুবিধা আদায় করাই এদের পরিকল্পনা। কেউ যদি এগিয়ে এসে সাহায্য করতে চায়, তখন তা আত্মসম্মান বা নিজে গড়ে তোলার অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। আসলে এসবই একটা সাজানো খেলা। কেভিন বেচারা কিছুই জানে না। সে প্রতিদিন ঘরের কাজ করে, রান্না করে, দিদিমাকে দেখে, তারপর ছুটে স্কুলে যায়। আজও তার একই রুটিন। সে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আর তখনই ঘটে আসল ঘটনা। দিদিমা, যিনি হুইল চেয়ারে বসেছিলেন, আচমকা উঠে দাঁড়ান, একদম স্বাভাবিকভাবে। না, তিনি অসুস্থ নন, তিনি একজন দক্ষ অভিনেত্রী। তারপর তিনি দ্রুত ওয়াকিটকি অন করেন আর বলেন, টার্গেট বাড়ি ছেড়েছে, এখন চলুন পরবর্তী ধাপে। স্পষ্ট হয়ে যায়, কেভিনের যাওয়া আসার পথ পুরোটাই নজরদারির আওতায়। জনের পরিবার রাস্তায় সিসিটিভি বসিয়েছে, প্রতিটি কোণে তাদের লোক দাঁড়িয়ে আছে। এমনকি স্কুল পর্যন্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তাদের দলের একজন সদস্য সারাক্ষণ কেভিনের ওপর নজর রাখে, যেন সে ঠিক পথে থাকে। এটা কোনো পরিবার নয়, এটা এক পূর্ণাঙ্গ অপারেশন। আর কেভিন? সে কিছুই জানে না। স্কুল ছুটির পর কেভিন যখন বাড়ি ফিরছিল, রাস্তায় হঠাৎ এক জুটির সঙ্গে তার ধাক্কা লাগে। তারা ইংরেজিতে কথা বলছে, একদম আমেরিকানদের মতো। কেভিন তাদের কাছে একটা ঠিকানা জানতে চায়। ওরা ভদ্রভাবে উত্তরও দেয়। কিন্তু বন্ধুরা, কেভিন জানে না, এই 2 জন আসল নয়। পুরোটাই অভিনয়, আর এর পেছনে রয়েছেন জন। হ্যাঁ, কেভিনের নিজের বাবা এই পরীক্ষা সাজিয়েছেন। দেখার জন্য কেভিন অপরিচিত ইংরেজি ভাষাভাষী লোকদের সঙ্গে কেমন ব্যবহার করে। তার ভদ্রতা, আত্মবিশ্বাস ও শেখার মানসিকতা যাচাই করার জন্য এই অভিনয়। এই পুরো মিশন এর জন্য জন একটি টিম তৈরি করেছেন, যারা কেভিনের প্রতিদিনের রুটিন, স্কুল, বাড়ি ফেরা সব পর্যবেক্ষণ করে। এদিকে কেভিনের দাদা দাদি হঠাৎ এসে হাজির হন। তারা গাড়ি থেকে নামেন ঝকঝকে দামি পোশাকে, আর সঙ্গে এনেছেন চমৎকার, দামি সব উপহার। কিন্তু জনের কপালে চিন্তার ভাঁজ।
সেভাবে কেভিন যদি এই উপহারগুলো দেখে ফেলে তাহলে সন্দেহ করে ফেলবে। সে ভাববে আমরা তো গরিব, তাহলে এত দামি জিনিস কোথা থেকে। জন ততক্ষণাৎ দাদা দাদিকে আলাদা করে গাড়িতে বসায় আর জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এলে? আমি বলেছিলাম তো কেভিন এখনো বোঝার মতো বড় হয়নি। দাদু রেগে গিয়ে বলেন, তুমি আমাদের নাতির সঙ্গে দেখা করতেও দেবে না? সে কি তোমার একার? জন শান্ত স্বরে বলেন, আমরা শুধু চাই ওর মধ্যে পরিশ্রমের মূল্যবোধ জন্ম নিক। জীবনের অর্থ টাকার দাম না বুঝে যদি ও বড় হয় তাহলে ও শুধু ভোগে মত্ত হবে, সৃষ্টিতে নয়। দাদুমা বলেন, তুমি এত কষ্ট করে ওকে কিছু দাওনি, এটা তো অত্যাচার। বাচ্চা একটা ছেলে, সবই যদি ছিনিয়ে রাখো তবে সে কখন খুশি হবে? জন জবাব দেয়, আমি জানি কষ্ট কাকে বলে। আমি সেই যুগ পার করে এসেছি যখন একটা জামা সারা বছর চলত। ও যেন বোঝে স্বপ্নের পেছনে ঘাম লাগে, এটাই আমি চাই। তাহলে জীবন থেকে মানুষ আদতে কি শেখে? জন বলেন, আমি চাই আমার ছেলে জীবনের অর্থ নিজে বুঝুক। আমি যা বুঝেছি কষ্ট থেকে তা বাবার সম্পদে না, নিজ হাতে শিখুক সে। তার বাবা বিরক্ত হয়ে বলেন, একজন বাবা হয়ে তুমি ছেলের জন্য আরাম কেন চাও না? জন বলেন, আমি শুধু চাই সে একজন ভালো মানুষ হোক। মানুষ তাকে সম্মান করুক, কেবল তার ধন দেখে নয়, তার গুণে। জন তখন ব্যাখ্যা করে, আমি চাই না সে শুধু বড় মানুষ হোক, আমি চাই সে একজন মূল্যবান মানুষ হোক। এদিকে কেভিনের দাদু মুচড়ে পড়েন। ছোট ছেলের কষ্ট সহ্য করতে পারছেন না। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামে। গাড়ির জানালা খুলে এক যুবক হাত নেড়ে কেভিনকে ডাক দেয়। কেভিন চিনে যায় এ তো তার অর্ধ ভাই, জনের বড় ছেলে, যে এখন আমেরিকায় থাকে। চকচকে পোশাক, দামি ঘড়ি, বিলাসী গাড়ি, সবকিছুতেই অতিরিক্ত জাঁকজমক। কেভিন কিছুটা হীনমন্যতায় ভোগে। আমারও কি এমন গাড়ি হতে পারত? তার দাদু আবার জনকে দোষারোপ করেন, তুমি দেখো তোমার ছোট ছেলে কিভাবে দুঃখে ডুবে আছে। এবার আমরা ফিরে যাই একটি ফ্ল্যাশব্যাকে। যখন কেভিন অনেক ছোট ছিল, জন জিয়াকে নিয়ে এই পুরনো ভাঙা বাড়িতে আসে এবং বলে, এই বাড়িতে আমি বড় হয়েছি। আমি চাই কেভিনও এখান থেকেই জীবনের আসল পাঠ নিক। জিয়া ক্ষিপ্ত হয়। সে বলে, তুমি তোমার বড় ছেলেকে বড় বাড়িতে রেখেছ, বিদেশে পড়তে পাঠিয়েছ, আর আমার ছেলেকে দারিদ্র্যের নাটক শেখাচ্ছ। এটা কি ন্যায্য? তখন জন মাথা নিচু করে বলে, তোমার ছেলে আমার ছেলে, দুজনেই আমার সন্তান। কিন্তু আমি আমার বড় ছেলেকে ব্যর্থ করেছি। সে ধনী হয়েছে ঠিকই, কিন্তু জীবন সম্পর্কে অজ্ঞ। সে আরও বলে, আমি চাই না কেভিন তার মতো হোক। বাহ্যিক দিক থেকে সফল কিন্তু ভিতর থেকে শূন্য। লোকটা শুধুই একজন মানুষ নয়, সে কেভিনের জীবনে এক প্রেরণার চরিত্র হিসেবেও নিযুক্ত। এই ভূমিকাটাও লিখে দিয়েছে জন নিজেই। তার পরিকল্পনা কেভিন যেন প্রেরণা পায়, একটা লক্ষ্য গড়ে তোলে। কিন্তু কেভিন বিরক্ত হয়ে বলে, আমি এসব বই পড়তে চাই না, আমি তো কমিক্স পড়তেই খুশি। এদিকে তার জন্মদিন চলে এসেছে। একটা সস্তা কেক, নেই কোনো সাজসজ্জা, নেই কোনো ব্যান্ড বাজনা, শুধু একটা পর্দা টাঙানো ঘরে, দাদির সাথে কেক কেটে জন্মদিনের সাধারণ উদযাপন। এই একই কেভিন একসময় যার ছিল নিজস্ব রঙিন ঘর, খেলনায় ভরা শেলফ, নরম বিছানা আর সীমাহীন আদর। দাদির চোখে জল এসে যায়। ওরা একসময় আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, কিন্তু আজ আমার নাতি একটা সস্তা কেকেও হাসি খুঁজে পায় না। এই বলে সে কাঁদতে শুরু করে। আবেগে ভেঙে পড়ে সে বলেই ফেলে, তোমার বাবা তো কোটি টাকার মালিক। জন দ্রুত এসে কেকটা তুলে কেভিনের মুখে ঢুকিয়ে দেয়। চুপ করো, সে ধীরে বলে, এই নাটকের নিয়ম কেউ ভাঙবে না। ঠিক তখনই দাদি ওয়াকিটকি হাতে তুলে নেয়। সে জনের টিমে জানায়, আমি আর পারছি না, নাটকটা ভেঙে যাচ্ছে। জনের লোকেরা দ্রুত এসে বৃদ্ধা মহিলাকে বাইরে নিয়ে যায়। কিন্তু এখানেই আসে চমক। দাদু নিজের পরচুলা খুলে ফেলে, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে কেভিনের হাতে দেয়। এই দৃশ্য যেন নাটকে নয়, বাস্তবে ঘটে গেছে। জনের দল যতই নিরাপত্তা দিক, তারা দাদুর পরচুলার নিচে লুকানো টাকাটা খুঁজে পায়নি। একটা ছোট ভুল কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। তারা সবাই চলে যায়। কেভিন হাতে টাকা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে হাঁটে জনের দিকে। সে টাকা এগিয়ে দিয়ে বলে, এই নাও, আমাদের ঘরটা যেন ঠিকঠাক থাকে। কারণ কেভিন জানে, এই বাড়ির ছাদ, দেয়াল আর আসবাব সবই সাদামাটা, কিন্তু এখানেই গড়ে উঠছে তার চরিত্র। এবং সে ঠিক করে নেয়, যদি কেউ তাকে টাকা দেয়, সে সেটা তার পরিবারকে ফিরিয়ে দেবে, ঠিক যেমন একজন বড় মানুষ করে। কেভিন সেই ছেলে যে নিজের জন্য নয়, বাবা মায়ের মুখে হাসি রাখার জন্য টাকা জমায়। যা পায় তা পরিবারের প্রয়োজনে ব্যয় করে। নিজের কোনো বিলাসিতা নেই, কোনো দাবি নেই। জন লক্ষ্য করেন কেভিন এখন অনেক সচেতন হয়েছে। তাই একদিন তিনি জিজ্ঞেস করলেন, বলতো বাবা, গত মাসে ঘরের খরচে কত খরচ হয়েছে? কেভিন তখন নিজের হাতে একটা তালিকা বানায়। বলে, ডাল ভাতের জন্য 400, সবজি 350, গ্যাস 850, বিদ্যুৎ 1100, পানির বিল 500। তারপর সে বলে, সবকিছু বাদ দিয়ে এই মাসে মাত্র 350 টাকা বাঁচিয়েছি। জন ও জিয়া স্তব্ধ হয়ে যায়। ছেলে কেবল হিসেব জানে না, সে দায়িত্বও নিতে শিখে গেছে। এই দেখে জন কেভিনকে একটা ছোট বাক্স দেয়, ভেতরে 20,000 ইউয়ান। সে বলে, এটা আমাদের পরিবারের সঞ্চয়, আজ থেকে তোমার হাতে দিচ্ছি। আমাদের বেতনের পুরো দায়িত্ব এখন তোমার। এই ছিল জনের পরবর্তী পরীক্ষার শুরু। সে জানতে চায়, কেভিন কি নিজে কিছু কিনবে, নাকি ঘরের প্রয়োজনে ব্যয় করবে। একজন ছোট ছেলের কাঁধে পুরো পরিবারের হিসেব। কিন্তু কেভিন হাসে না,
সে কাঁধ সোজা করে দায়িত্ব নেয়। এদিকে জনের আরও একটি চিন্তা ছিল। আজকাল সবাই সারাক্ষণ ফোনে ডুবে থাকে, আর বাচ্চারাও এখন থেকেই মোবাইলের প্রতি আসক্ত। তাই সে ঠিক করে কেভিনের জন্য ফোন থাকবে না, না কোনো গেম, না কোনো স্ক্রিন, শুধু বাস্তব শিক্ষা। কিন্তু কেভিনও কম নয়। সে সবার সামনে বই পড়ে, কিন্তু রাতের বেলা লুকিয়ে একটা মোবাইল বের করে। একদিন ভুলে জিয়ার বইয়ের ভেতর লুকানো মোবাইলটা পড়ে যায়। তখনই প্রকাশ পায় সত্য। এই ছোট ছেলেও বড়দের মতো ভালোমন্দের মাঝখানে নিজের ইচ্ছেগুলো লুকিয়ে রাখে। আমি এসি ঘরের নরম বিছানায় ঘুমাতে অভ্যস্ত ছিলাম, কেভিন মনে মনে ভাবে। কিন্তু এখন এখানে আমি ঘুমাই একটা পুরনো ফ্যানের আওয়াজের নিচে, যেটা ঘোরে না, কেবল কাঁপে আর শব্দ করে। ঘুম না এলে দাদুমা কাপড় দিয়ে একটা জোড়াতালি কম্বল বানিয়ে দেয়, যেটা দুহাত দিয়ে নাড়িয়ে বাতাস করতে হয়। ঘরের ছাদ এমন যেন হালকা ঝাঁকুনিতেই ভেঙে পড়বে। আমি তো প্রায় ভাবি, যদি উপরে কেউ দোলনা ঝুলিয়ে দেয়, তাহলেই হয়তো সবকিছু শেষ। অনেক কষ্টে, ধৈর্যে চেষ্টা করে এ জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি। এই মানুষগুলো আমাকে এমনভাবে ভালোবাসে যেন আমি তাদের আপন কেউ। তাই জন আমাকে একটি তত্ত্বাবধায়ক দেন, এক বৃদ্ধা যাকে আমি দাদিমা বলেই জানতাম। ভোর হতেই আমি উঠে পড়ি। সবাই যখন ঘুমিয়ে আমি বাজারে যাই। সাবধানে বেছে বেছে সবজি, মাংস কিনে ফিরি। জন আগে থেকেই কিছু নির্দিষ্ট দোকানে টাকা দিয়ে রেখেছেন। আমি দরদাম করে জিনিসপত্র নিই, আর দোকানদাররা সস্তা দামেই দিয়ে দেয়। ঘরে ফিরে আমি দাদিমার হাতে বাজারের ব্যাগটা দিই। জিয়া দরজা খুলে দেখে আমি সবজি নিয়ে এসেছি। তার চোখে আনন্দ, গর্ব। এই ছেলেটা এত ছোট বয়সেই কতটা দায়িত্বশীল। আমার পিঠে একটা ছোট বাক্স ছিল। আমি সেটা লুকিয়ে রেখেছিলাম, কারণ সেটা আমার জন্য নয়। জিয়া ভাবলেন আমি জনের জন্য নতুন জুতো এনেছি, কিন্তু বাস্তবে ওটা একটা ছোট ট্যাবলেট। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে থেকে আমার জীবনে প্রথমবার নিজের জন্য একটা ট্যাব কিনেছিলাম। জন যখন জানলেন আমি ট্যাব কিনেছি, জুতো নয়, তিনি ক্ষুব্ধ হলেন। তিনি মনে করলেন আমি অবাধ্য হয়েছি। সিসিটিভি ফুটেজে সব দেখেছেন তিনি। তার কাছে মনে হল, যে কাঠামোতে তিনি আমার জীবন সাজিয়েছেন, সেটা ভেঙে যাচ্ছে। তিনি বলেন, এত বছর ধরে একটা চরিত্র তৈরি করছিলাম, আর একটা মাত্র ভুলে সব ধুলিসাৎ। কিন্তু জিয়া তখন বললেন, এই ট্যাব ও এমন একটা দোকান থেকে কিনেছে, যেখানে 1 সপ্তাহের রিটার্ন পলিসি ছিল। ও জানত সময় মতো ফেরত দিতে পারলে পুরো টাকাও ফেরত পাওয়া যাবে। তিনি আরও বললেন, তুমি বলছো ও বোকা, কিন্তু দেখো, ও তো এখন থেকেই ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে জনকে জরুরি কাজের জন্য অন্য শহরে যেতে হয়। বিদায় জানানোর সময় কেভিন শুধু চুপ করে থাকে। তার চোখে একরাশ প্রশ্ন। আমি কি একটা নাটকের চরিত্র, নাকি আমি আমার নিজের গল্প লিখতে পারি? জন কেভিনের চোখে তাকিয়ে বলে, ছেলে, আমি না ফেরা পর্যন্ত তুই এই ঘরের কর্তৃত্বে, তুই এই পরিবারের নেতা। মা আর দাদির যত্ন তুই নিবি। তার গলায় কাঁপন ছিল, চোখে জল জমে উঠেছিল। সে ধীরে ধীরে বাড়ি ছেড়ে চলে যায়। কেভিন ভেঙে পড়ে, চোখে জল নিয়ে বলে, আমি ভুল করেছি। আমার বাবার জন্য জুতা কেনা উচিত ছিল, ট্যাব না। একটু চুপ করে সে শেষবারের মতো ট্যাবে ক্লিক করে। একটা ছোট্ট জ্ঞান খুলে, যেটা সে সারাদিন খেলতে চেয়েছিল। তারপর সেটাকে বন্ধ করে একটা পুরনো কভারে মুড়ে বাথরুমের এক কোণে লুকিয়ে রাখে। নিজের মনে প্রতিজ্ঞা করে, আগামীকাল আমি এটা ফেরত দেব, বাবার জন্য জুতা কিনব। পরের দিন সকাল, সে দোকানে যায়। হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। সে বলে, দাদা প্লিজ এটা ফেরত নিয়ে নিন। দোকানদার একবার তাকিয়ে বলে, এটা তো একটু ভিজে গেছে, স্ক্র্যাচও আছে, রিটার্ন পলিসি বাতিল। দয়া করে টাকা ফেরত দিন, না হলে আজ আমার ঘরে কিছু রান্না হবে না। আমি বাবার জন্য জুতা কিনতে চাই। এই বলে কেভিন কাঁদতে থাকে। কিন্তু দোকানদার মুখ শক্ত করে বলে, না মানে না, আর কিছু বলবেন না। বন্ধুরা, এই দোকানদারও ছিল জনের প্ল্যান টিমের একজন। জনি চেয়েছিলেন কেভিন এই চ্যালেঞ্জের মধ্যে পড়ুক। কেভিন তখন ভেঙে যায়, চোখে জল, হাতে শূন্য থলে নিয়ে এসে ফিরে যায়। সেভাবে আজ খাবার কোথা থেকে আসবে? হঠাৎ সে দেখতে পায় এক জায়গায় দরিদ্রদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ হচ্ছে। সে তৎক্ষণাৎ মাকে আর দাদিকে ফোন করে, চলো, এখানে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, আমি নিয়ে যাব তোমাদের। কিন্তু দাদি বলেন, এই খাবার, এই তো পচা তেল, ফালতু ভাত, আমার খেতে ইচ্ছে করছে না। জিয়া, মা বলেন, আমার বমি পাচ্ছে। কিন্তু কেভিন জোর দেয়, তোমরা খাও, আমি পরে আরও আনব। তারপর সে আবার লাইন দেয়, এইবার দুজনের জন্য নয়, 3 জনের জন্য। সে একা একা ভাবে, যদি বাবা না ফেরেন, আমি কিভাবে চালাবো এই পরিবার? একসময় দাদিকে হুইল চেয়ারে বসিয়ে সে সরে যায়। সে আর ফিরে আসে না। সে নিজে রাস্তায় নামে, প্লাস্টিক, কাগজ কুড়াতে। সেই সব আবর্জনা বিক্রি করতে যায় স্কুলের পেছনের দোকানে। কিন্তু কিছু বর্বর ছেলে সেই সব জিনিস কেড়ে নিয়ে তার চোখের সামনে আগুনে পুড়িয়ে দেয়, আর তাকে ঠাটিয়ে গালমন্দ করে। এই দৃশ্যটা দেখে জনস্তব্ধ। হ্যাঁ বন্ধুরা, জন কোথাও যাননি। তিনি এই পুরো নাটকটা লাইভ সিসিটিভি ফুটেজে দেখছিলেন। কেউ জানে না তিনি পাশের রুমেই একা আছেন, নির্বাক, নিঃসঙ্গ, আর নিজেই ভাবছেন, আমি কি করেছি? আমি একটা জীবন তৈরি করছিলাম, নাকি আমি একটা নিষ্ঠুর পরীক্ষা নিচ্ছিলাম? জন এবার আর চুপ করে থাকতে পারে না। সে সিসিটিভি স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের মনেই বলে, আমি রেগে যাচ্ছি। আমার ছেলেকে কেউ এই অবস্থা পর্যন্ত নিয়ে যাবে। সে ফুঁসে ওঠে,
ও আবর্জনা কুড়িয়ে বেড়াচ্ছে আর আমি বসে আছি। কিন্তু না, আমি ওকে শেখাতে চাই, কারণ আমি নিজেও শৈশবের আরও কঠিন সময় পেরিয়েছি। কাজ মানুষকে মানুষ বানায়। আমার ছেলে শিখুক, অভিজ্ঞ হোক, কিন্তু তার বিবেক যেন বেঁচে থাকে। স্ক্রিনে দেখা যায় কেভিন একটা সুপারমার্কেটে ঢুকেছে। ভেতরে একটা দানবাক্স খোলা, ভিতরে টাকার গাদাগাদি। তার চোখ পড়ে। সে এক পা এগোয়। তার মুখে কনফিউশন, নেবে না নেবে। হঠাৎই সে বাক্সটা বন্ধ করে ফেলে। তারপর দোকানের কর্মীদের দিকে ফিরে বলে, দিদি, যদি কারো জমা টাকা থাকে এই বাক্সে, ফেলে দিও না, আমি কাল নিয়ে যাব। কর্মীরা অবাক। এই ছেলেটা কার? অন্যদিকে জন বলে, ওর বিবেক এখনও মরে যায়নি। এই জন্যই তো আমি বলি ও অন্যদের মতো নয়। আমার কেভিন এখনও সঠিক পথে। এদিকে কেভিনের চোখে পানি। সে দেখছে রাস্তার ক্যান্সার ফেলে দেওয়া ক্যানের অংশ, যেখানে সেখানে পড়ে আছে। লোকজন হাঁটছে, কিন্তু কেউ তুলছে না। সে একে একে সব ক্যান তুলে নিচ্ছে। হঠাৎ তার সামনে এক দামি সাইকেলে এক ঝকঝকে আমেরিকান স্টাইলের লোক এসে দাঁড়ায়। লোকটি বলে, Hey kid, what are you doing with these cans? কেভিন বলে, I collect them to sell. লোকটি হেসে বলে, Wanna come with me? Let's go somewhere fun. লোকটি কেভিনকে একটি বিলাসবহুল হোটেলে নিয়ে যায়। সেখানে এক রেস্তোরাঁয় বসিয়ে তার সামনে সাজিয়ে দেয় বিভিন্ন দেশের খাবার। কেভিন জীবনে এমন কিছু কখনো খায়নি। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। লোকটি বলে, Eat as much as you want, buddy. Today is your day. জনের লোকেরা হোটেলের বাইরে থেকে সব পর্যবেক্ষণ করছে। তারা ভাবছে, এই তো আমাদের পরিকল্পনার একটা পর্ব শুরু হয়েছে। তারপর কেভিনকে সেই লোকটি বলে, I have a friend, just like you. He also collected cans. সে তাকে নিচের একটি ঘরে নিয়ে যায়। সেখানে একটি স্মার্ট লোক বসে থাকে। সে বলে, Hey kid, I heard you collect a lot of cans. I want to buy them from you. What's your rate? কেভিন একটু দ্বিধায় পড়ে যায়। সে চোখ নামিয়ে ফেলে বলে, I don't know. I just want to help my family. এই মুহূর্তে বন্ধুরা, প্রশ্ন হল, কেভিন কি নিজের সংগ্রহ বিক্রি করবে, নাকি সে বুঝবে এই প্রস্তাবের পেছনের ফাঁদ? বাইকওয়ালা লোকটি কেভিনকে বলে, তোমার সব ক্যান আমি কিনব, দাম 100 ইউয়ান। তবে আগে একটু গোসল করবে। কেভিন খুশি হয়ে মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, অবশ্যই। তার চোখ জলজল করছে। এতদিন পর গোসল করতে পারবো, তাও আবার এত সুন্দর জায়গায়। সে হোটেলের ভিতরে ঢুকে বাথরুমে চলে যায়। বাইরে জনের দলের লোকেরা আরাম করে বসে খাবার খাচ্ছে। তাদের কেউ কেউ গেম খেলছে, কেউ চা খাচ্ছে। দিদিমা জিজ্ঞেস করেন, কেভিন কোথায়? জন চোখ না তুলেই বলেন, ও নিজের শিক্ষকের সঙ্গে আছে, ইংরেজি শিখছে। আমি নিজেই ওকে বাইকে করে হোটেলে নিয়ে এসেছি। আজ ওর পেট পুরে খাওয়া হবে। দিদিমা বিস্ময়ে বলেন, ইংরেজি শিক্ষক? ভারতেই? তখন জনের লোকেরা চিন্তিত হয়ে পড়ে। তাহলে কি কেভিন অপহৃত হয়েছে? অন্যদিকে হোটেলের ভিতরে লোকটি কেভিন যখন স্নান করছে তখন তার কাপড় পরিষ্কার করে। কিন্তু হঠাৎ বাইকওয়ালার এক বন্ধুকে কেউ মারধর করে টেনে নিয়ে যায়। সবাই চমকে ওঠে, কারণ তখনই জানা যায় এই লোকটি আর কেউ নয়, জনের বড় ভাই ব্যারি। ব্যারি রাগে বলে, তোমরা একটা বাচ্চাকে নিয়ে এমন খেলো কেন? আমার ভাইয়ের জীবনেও এত টানাপোড়েন ছিল না। জন তখন শান্ত গলায় বলে, ভাই, এই ছেলেটা আমার মতো যেন ভব ঘুরে না হয়, তাই আমি ওকে শেখাতে চাচ্ছি বাস্তব শিক্ষা। পাশ থেকে এক আমেরিকান মহিলা বলে ওঠে, তোমার সঙ্গী জন এখন আমাদের প্রধান। তুমি শুধু নিজের চিন্তা করো, বাচ্চার নয়। ব্যারি কাঁপা কণ্ঠে বলে, আর মুখ খুলিও না, আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। চুপচাপ আমেরিকায় ফিরে যাও। কেভিন তখন বাথরুম থেকে বেরিয়ে এসে জনের কাছে এসে বলে, বাবা, আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি তোমার কষ্ট। আমি জুতা না কিনে ট্যাপ কিনেছিলাম। জন একটু চুপ থেকে বলে, ভুল সবাই করে, কিন্তু ভুল স্বীকার করাটাই বড় সাহস। তুমি এখন যা করবে, বুঝে করবে। আর শুধু কাঁদবে না, বড় হও। এরপর কেভিন নিজের মনেই বলে, আমি ভিক্ষা করিনি, ক্যান কুড়িয়েছি। আমি চেষ্টা করেছি পরিবারকে সাহায্য করতে। তবে এখন আমি বুঝি কোথায় গেলে ক্যান বেশি পাওয়া যাবে। সে ছুটে যায় স্টেডিয়ামের দিকে, কারণ সে শুনেছে সেদিন বড় একটা খেলা আছে। কেভিন ভাবে, যদি একটা দল খারাপ খেলে হেরে যায়, তাহলে দর্শকরা প্রচুর ক্যান ও বোতল ফেলে। সেটা আমি সংগ্রহ করব। সে ছুটে চলে মাঠের দিকে, কারণ পরের দিনই সেই বড় ম্যাচ। মাঠে বড় ম্যাচ চলছিল। দল খারাপ খেলছে বলে দর্শকরা হিংস্র হয়ে উঠল। প্লাস্টিক বোতল, ক্যান, খাবারের প্যাকেট সব ছুঁড়ে মারছে খেলোয়াড়দের দিকে। কেভিন কিন্তু ভয় পায়নি। সে একটার পর একটা ক্যান বোতল কুড়িয়ে নিচ্ছে। পুরো ব্যাগ ভরে গেছে। সে দৌড়ে চলে যাচ্ছে সেগুলো বিক্রি করতে। তার পরিবার জানে না, তাদের ছোট্ট কেভিন মাঠে জীবন যুদ্ধ চালাচ্ছে। দাদা একদিন বলেন, ছেলেটা শুধু ক্যান কুড়িয়ে নয়, জীবন কুড়িয়ে আনছে। তবে কেউ জানে না এই ম্যাচটার পেছনে ছিল জনের হাত। জন দুই দলকেই গোপনে টাকা দিয়েছিল, যাতে খেলোয়াড়রা ইচ্ছাকৃত খারাপ খেলে আর দর্শকেরা খেতে গিয়ে জিনিস ছুঁড়ে ফেলে। আর এই ফাঁকে কেভিন সংগ্রহ করবে ক্যান আর প্লাস্টিক, আর তার মধ্যেই উপার্জন করবে টাকা। জন হাসি দিয়ে কেভিনকে বলে, দেখলে, আমি তোমার রোজগারের পথ খুলে দিয়েছি। জীবন এভাবেই শেখাতে হয়। কিন্তু কেউ ভাবে না, দারিদ্র্য শেখানোর মতো জিনিস নয়।
ওটা তো কষ্ট, সেটা এত দামি কেন? পরদিন সকাল। কেভিন খুশি মনে বাড়ি ফেরে। সে স্কুলের জন্য তৈরি, কিন্তু মুখে অন্যরকম উজ্জ্বলতা। হঠাৎ রাস্তায় তার দৌড় দেখে একজন কোচ বাইকে করে থেমে যায়। কোচ সোজা বাড়িতে এসে জনকে বলে, আপনার ছেলে অসাধারণ দৌড়ায়। এই বয়সে এমন গতি আমি খুব কম দেখেছি। সঠিক প্রশিক্ষণ পেলে ও বড় অ্যাথলিট হতে পারে। জন চিন্তিত হয়। কোচ, আপনি তাকে ট্রেনিং দিতে চান? কোচ বলেন, হ্যাঁ, বিনা পয়সাতেও রাজি আছি। তবে আপনি চাইলে আমি স্পন্সর খুঁজব। এই ছেলেটা দেশকে গর্ব দিতে পারে। কেভিন লজ্জা পেয়ে বলে, বাবা, আমি পারব তো? জন মুচকি হেসে বলে, হ্যাঁ, পারবে। কিন্তু জনের মন অন্য কিছু ভাবছে। রাতে সে তার লোকজনকে ডেকে গোপনে বলে, ও খেলোয়াড় হলে আমার ব্যবসার উত্তরসূরি কে হবে? ওর মনে টাকা পয়সার গুরুত্ব বসাতে হবে। রাত গভীর। কেভিন ঘুমাচ্ছে। জন তার পায়ের কাছে বসে থাকে। তখন জনের লোকেরা তার পায়ে এক ধরনের জেল প্রয়োগ করে। পরদিন সকালে কেভিন উঠেই দেখে তার পায়ে ব্যথা, ঠিকমতো হাঁটতে পারছে না। সে ফিস করে, আরে, হঠাৎ এমন কি হলো? জন বাইরে দাঁড়িয়ে বলেন, তুমি ভয় পেও না, বাছা। এই তো একটু বিশ্রাম নাও। কিন্তু সে জানে কেভিনকে আটকানো হয়েছে তার স্বপ্ন থেকে। কেভিনের হঠাৎ পায়ে ব্যথা শুরু হলে জন সরাসরি তাকে নিয়ে যায় এক নামকরা হাসপাতালে। ডাক্তার বলেন, এই মুহূর্ত থেকে দৌড়ানো নিষেধ। তুমি যদি আবার ট্রেনিং করো, তোমার পায়ের হাড় ভেঙে যেতে পারে। কেভিন স্তব্ধ। সে জানে এ তো কেবল ব্যথা নয়। তার স্বপ্ন ভেঙে গেল একদম হাড়ের মতো। সে তো কল্পনা করত কোনো একদিন দেশের সেরা ক্রীড়াবিদ হবে, পরিবারকে দারিদ্র্য থেকে বের করবে, একটা আলাদা পরিচয় তৈরি করবে নিজের জন্য। কিন্তু এখন সবকিছু শেষ। জন এসে বলে, যদি সত্যিই কিছু করতে চাও, তাহলে সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নাও, ব্যবসা পড়ো, আমার উত্তরসূরি হও। কেভিন বলল, ঠিক আছে বাবা। তবু চোখে ছিল ভেঙে যাওয়া স্বপ্নের ছায়া। জন তাকে সান্ত্বনা দিতে একটা সাইকেল কিনে দেয়। তুমি এখন তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। বছর কাটতে থাকে। স্কুল, পড়াশোনা, ব্যবসার বেসিক শিখে নেয় কেভিন। তার জীবনে আসে এক নতুন বন্ধু, জিয়া। সে মিষ্টি, প্রাণবন্ত আর খুবই স্মার্ট। জিয়া বাইরে গেলে সাজে, কিন্তু বাড়ি ফেরার আগেই সব মেকআপ তুলে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে দুজনই বড় হয়। তবু কেভিনের জীবনে এখনও স্পোর্টসের শূন্যতা। একদিন বিকেলে বারান্দায় বসে বই পড়ছিল কেভিন। হঠাৎই পাশের মাঠ থেকে ভেসে আসে দৌড়ের আওয়াজ। সে দেখল কিছু অ্যাথলিট দৌড়াচ্ছে। তার বুক কেঁপে উঠল। সে নিজেই একসময় দৌড়াতে চাইত, কিন্তু ডাক্তার আর বাবার নিষেধে থেমে গিয়েছিল। তারপর হঠাৎ সে দেখে মাঠের এক কোণে একজন মহিলা বাস্কেটবল খেলছেন। কেভিন চমকে যায়। এটা তো নানি, যিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না। তিনি এখন দ্রুত দৌড়াচ্ছেন, বল ছুঁড়ে দিচ্ছেন, ডান্সের মতো লাফাচ্ছেন। কেভিন দৌড়ে মাঠে যায়, চিৎকার করে, নানি, এটা কিভাবে সম্ভব? নানি থামেন না। তিনি ঝট করে বল কেভিনের দিকে ছুঁড়ে দেন। সে ধরতে গিয়ে পড়ে যায়। নানি হেসে বলেন, তুই তো অ্যাথলিট হতে চেয়েছিলি না, তাহলে থামলি কেন? ভয় পাসনি তো? কেভিন মাঠ থেকে ফিরেই ভাবে, নানি কি সত্যিই দৌড়াচ্ছিলেন, নাকি আমি ভুল দেখেছি? সে ঘরে ঢুকে জিয়াকে খুঁজে বেড়ায়। জিয়া বলে, আমি তো সারাক্ষণ ঘরেই ছিলাম। কিন্তু কেভিন জানে সে ছিল না। সে সারা ঘর খুঁজে দেখে, এমনকি বেসমেন্ট পর্যন্ত যায়। তখনই সে দেখে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মেকআপ, জুতো আর কিছু খেলাধুলার সরঞ্জাম। হঠাৎ করে লিফট উঠে আসে। কেভিন উপরে দৌড়ে যায়। সে দেখে জিয়া তখন নিজের ঘরে পূর্ণ মেকআপে দাঁড়িয়ে। কেভিন চিৎকার করে, এই মেকআপের টাকা কোথা থেকে এলে? তুমি কোথায় ছিলে? আমি পুরো বাড়ি খুঁজেছি। জিয়া ঠান্ডা গলায় বলে, আমি ঘুমাচ্ছিলাম। তুমি ঘামছো কেন? অসুস্থ নাকি? কেভিন বলে, আমি নানিকে দেখেছি। উনি খেলছিলেন, দৌড়াচ্ছিলেন, আমার দিকে তাকিয়েছিলেন। জিয়া বলে, ওহো কেভিন, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসো একটু শুয়ে পড়ো। এটা দুশ্চিন্তার ফল। কেভিনের মাথা যেন চক্কর খায়। সে বোঝে কিছু একটা ভয়ঙ্কর, রহস্যময় চলছে। সে জনের সাথে কথা বলে। জন বলে, এসব ভেবে সময় নষ্ট করো না। তোমার সামনে প্রবেশিকা পরীক্ষা, সেটাই গুরুত্বপূর্ণ। রাত কেটে যায়। সকালে কেভিন যখন ঘুম থেকে ওঠে, জন আর জিয়া পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে। জন চোখ নামিয়ে বলে, গতরাতে নানি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তোমাকে জানাইনি, যাতে তোমার ঘুম নষ্ট না হয়। কেভিন চমকে উঠে, কি বলছো? আমি তো কাল রাতে ওনাকে দেখেছি। জিয়া বলে, তুমি কল্পনা করছো কেভিন, তুমি মানসিকভাবে ক্লান্ত। নানির মৃতদেহ প্রস্তুত করা হয়েছে। মৃতদেহের উপর সাদা কাপড়, চোখে সানগ্লাস। সবাই নিঃশব্দে কাঁদছে, শুধু একটা শিশু চিৎকার করে কাঁদছে। কেভিন একদৃষ্টে তাকিয়ে থাকে কফিনের দিকে। তার চোখে জল, ঠোঁটে ভয়। তখনই এক ফোঁটা জল কফিনের পাশে গড়িয়ে পড়ে। কেভিন দেখে নানির চোখে জল। সে কাঁদতে শুরু করে, নানি, আমি জানতাম আপনি বেঁচে আছেন। নানির চোখ একটু কাঁপে, কিন্তু তিনি কিছু বলতে পারেন না। জন তখন সাথে সাথে লোক ডেকে কেভিনকে সেখান থেকে সরিয়ে নেয়। এই ছেলেটা দুঃখে পাগল হয়ে গেছে। লোকেশন, কেভিনের ঘর, রাত। কেভিন নিজের জার্নালে লিখছে, নানি মারা গেছেন বলেছে সবাই, কিন্তু আমি জানি তিনি ছিলেন জীবিত।
আর আমার মা? হঠাৎ উনি দামি গয়না পরে কোথা থেকে এলেন? কেভিন ফোনে তার বান্ধবীকে বলে, ওই দিন পুরো বাড়ি খুঁজলাম, মা ছিল না কোথাও। অথচ কিছুক্ষণ পরেই সে ঘরে এল, চোখে গা মেকআপ, গলায় গয়না। আমাদের বাড়ির এমন অবস্থা নয় যে এসব কেনার টাকা থাকে। বান্ধবী ফোনে, তাহলে এসব কোথা থেকে এলো? তোমার মা কি কাউকে দেখছে? কেভিন, তুমি বলছো মা কাউকে ভালোবাসে? তাহলে কি নানি সব জেনে গিয়েছিলেন? লোকেশন ইউনিভার্সিটি ক্লাসরুম। কেভিনের ফোন বেজে ওঠে। বান্ধবী ফোনে বলে, তোমার মা এখন একটা বড় বাড়িতে ঢুকেছে, একজন পুরুষের সঙ্গে। আমি তাদের দেখেছি। কেভিন সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। সে ছুটে চলে সেই ঠিকানার দিকে। লোকেশন জনের বাড়ি, নতুন লোকেশন। দরজায় কড়া নাড়তেই দরজা খোলে জিয়া। কেভিন চমকে ওঠে। মা, তুমি এখানে? জিয়া ঠান্ডা গলায় বলে, তোমার বাবা আর আমি এখানে কাজ করি। এটা জন সাহেবের বাড়ি। কেভিন ফিসফিস করে বলে, তাহলে এটা আমার বাবার বাড়ি। জিয়া আর জন তখন চাকরের পোশাকে থেকেও মালিকদের মতো বসে থাকে, আর অন্য চাকররা তাদের সেবা করে যাচ্ছে। কেভিন দূর থেকে দেখে তার মা হাসছে, খাচ্ছে, বসে আছে, যেন সে কখনোই গরিব ছিল না। লোকেশন বেসমেন্ট, রাত। জন ও জিয়া ফিস করে বলছে, জন, তুমি এখনও ওকে কিছু বলো না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত না। সিসিটিভিতে দেখো ও যেন নানির ঘরে না যায়। জিয়া, কিন্তু ওর সন্দেহ বাড়ছে। কালকেই আমাকে জিজ্ঞেস করেছে মেকআপের টাকা কোথা থেকে এলো। জন, তুমি শুধু ওকে বুঝিয়ে বলো যে এসব তার কল্পনা। আর বেসমেন্ট টিমের খেয়াল রাখো যেন কোনো ভুল না হয়। লোকেশন ছাদে একা বসে কেভিন। কেভিন চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু লুকোচ্ছে, তবে আমি থামব না। একদিন না একদিন আমি জানব নানি কোথায় আর মা এতদিন কি লুকাচ্ছিলেন। লোকেশন অজানা বাড়ির বাথরুম, রাত। ব্যারি চোখ খোলে, হাত পা বাঁধা, মুখে কাপড় গোঁজা, দেয়ালের গায়ে হেলান দিয়ে সে কাঁপছে। এক ছায়ামূর্তি বলে, তোমাকে কেভিনের সামনে যেতে দেওয়া যাবে না, তুমি জানো অনেক বেশি। লোকেশন শহরের রাস্তা, দিন। কেভিন সাইকেল চালিয়ে যাচ্ছে। হঠাৎ জন তাকে দেখে একটা পাশের দোকানে ডেকে নেয়। হঠাৎ করে জন তাকে ধরে জলের ট্যাঙ্কে ঝাঁপ দেয়। এই দৃশ্যটি প্রতীকী, কেভিন যেন বাস্তবতা থেকে ডুব দিচ্ছে। লোকেশন জিম। ব্যারি কঠোর অনুশীলনে ব্যস্ত। সে বলে, আমি শরীর গঠন করছি যাতে বাবা আমাকে সঙ্গী হিসেবে নেয়। এটাই আমার সুযোগ। লোকেশন ইউনিভার্সিটি পরীক্ষার দিন। কেভিন ভর্তি পরীক্ষা দিতে গিয়েছে। সব ছাত্র বের হয়ে যাচ্ছে, কিন্তু কেভিন কিছুতেই বের হচ্ছে না। পরিবার চিন্তিত। একজন বলে, ও কি একাই বাড়ি ফিরে গেছে? কেউ তার ব্যাগ খুঁজতে গিয়ে দেখে একটি গোপন অফিস। সেখানে কেভিনের ছবি রাখা আছে, মুখে টেপ লাগানো। সবাই চমকে ওঠে। 24 ঘন্টা পর্যবেক্ষণ চলছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। কেউ একজন বলে, এই লাইটহাউসটা ছবি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সে এই বাড়ির কাছাকাছি কোথাও আছে। লোকেশন বাড়ির ছাদ। সবাই ছাদে ওঠে। কেভিন সেখানে দাঁড়িয়ে চুপচাপ নিচে তাকিয়ে আছে। কেভিন মনোলোকে, এত লোক আমার খোঁজে এল কেন? আমি তো শুধু সত্য জানতে চেয়েছিলাম। লোকেশন ফ্ল্যাশব্যাক, কেভিনের ছোটবেলা। জন একদিন ছোট কেভিনকে বড় এক বাড়িতে নিয়ে গিয়েছিল। সুইমিং পুলে ঝাঁপ দিতে দিতে তার পায়ের নিচে একটা বড় পাখির ছবি ছিল। সেই দৃশ্য হঠাৎ মনে পড়ে যায়। কেভিন চমকে ওঠে, এই বাড়ি তো আমার পরিচিত। তাহলে কি আমি আগে এখানে থেকেছি? লোকেশন ছাদে, পুরনো বাড়ির কোণ। কেভিন পাখির প্রতিকৃতি দেখে থমকে দাঁড়ায়। তার চোখে ভেসে ওঠে পুরনো একটা সুইমিং পুল। ঠিক এমন এক পাখির ছবি ছিল সেখানেও। মনে পড়ে যায় ছোটবেলার কিছু ঝাপসা মুহূর্ত। একটা বিশাল বাড়ি, এক অপরিচিত বড় ভাই, আর সেই সুইমিং পুলে খেলা। কেভিন ফিসফিস করে নিজেই, আমার স্মৃতিগুলো কি আসল ছিল নাকি ছবি সাজানো? লোকেশন ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্র। কেভিন হঠাৎ পরীক্ষা মাঝপথে ছেড়ে দেয়। সোজা পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এক পায়ে ছুটতে ছুটতে চলে যায় বাতিঘরের দিকে। সে নিজের হাতে ছবি তোলে, আর ব্যাগে রেখে দিয়ে সেই ছবিটি একটা ঘরের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কেভিন তার ঘরের ভিতর লুকিয়ে ক্যামেরায় দেখতে থাকে এই বাড়ির লোকেরা কি করে। লোকেশন বেসমেন্ট লিফট, গোপন অফিস। কেভিন একা লিফটে উঠে সোজা নিচে যায়। সেখানে দেয়ালে তার ছোটবেলা থেকে বড় হওয়া অবধি হাজারো ছবি টানানো। একটা বোর্ডে লেখা, কেভিন ডেইলি টাকাও। প্রতিদিন কি করবে, কার সাথে কথা বলবে, কি ঘটবে তার জীবনে, সব নির্ধারিত। কেভিন ফিসফিস করে, তাহলে আমি একটা বাস্তব নাটকের চরিত্র। আমার জীবন, আমার পরিবার, সবই কি স্ক্রিপ্টেড? লোকেশন কন্ট্রোল রুম সিসিটিভি। সিসিটিভি ফুটেজে দেখা যায় লাইব্রেরির কর্মী, ফলওয়ালা, এমনকি ক্লিনিকের ডাক্তার সবাই জনের হয়ে কাজ করত। কেভিন চিৎকার করে ওঠে, তাহলে আমি কার জন্য বেঁচে আছি? কারা আমার বন্ধু, কে আমার পরিবার? লোকেশন নাটকীয় প্রকাশ, নানি ও মা। নানি চোখ ভেজা কণ্ঠে বলে, আমরা তোমার ক্ষতি চাইনি, তোমার বড় ভাই সে বেছে নিয়েছিল ভুল পথ, তাই আমরা চেয়েছিলাম তুমি একটা নিয়ন্ত্রিত জীবনে বড় হও। মা কাঁদতে কাঁদতে বলে, তোমাকে রক্ষা করতে গিয়ে আমরা একটা নাটক বানিয়ে ফেলেছি। কেভিন ফুঁপিয়ে উঠে বলে, তাহলে আমার বাবাকে? তুমি তো আমাকে শুধু বড় করেছ, জন্ম দিয়েছিল কে?
জন সামনে এসে বলে, হ্যাঁ, আমি তোমার জৈবিক বাবা নই, তবে এই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমার অভিভাবক ছিলাম। লোকেশন, কেভিনের মানসিক দ্বন্দ্ব। আমি কি এখন বেঁচে আছি, নাকি এই মুহূর্ত নাটকের অংশ? কেভিন একা দাঁড়িয়ে, দৃষ্টিতে এক অদ্ভুত খালি ভাব। জীবনের সব বিশ্বাস যেন ভেঙে চুরমার। কেভিন, তোমরা আমার জন্য কি ভালো সেটা ভেবে সব ঠিক করেছ, কিন্তু আমি তো নিজের মতো বাঁচতেই পারিনি। এখন আমি আর ভয় পাই না। আমি চাই আমার নিজের পথ। জিয়া, মা, চোখে জল। যাও বাবা, তুমি যেখানেই যাও, যত দূরেই যাও, সুখী থেকো, এটাই চাই। কেভিন বেসমেন্টের দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। ওপাশে কিছু বাচ্চা আশ্রমে খেলছে। তাদের সরল আনন্দ দেখে কেভিনের মনে একটা শান্তির ঢেউ বয়ে যায়। সে পুকুরে ঝাঁপ দিয়ে আকাশের দিকে তাকিয়ে একটানা সাঁতার কাটে। এটাই তার মুক্তি, তার সত্যিকার জন্য। লোকেশন, জনের উপলব্ধি। জন অভিভাবক। আমি ভাবিনি আমি এতটা স্বার্থপর হতে পারি। ওকে কৃত্রিম পৃথিবীতে বড় করেছি নিজের ইচ্ছায়। আজ বুঝলাম, ভালোবাসা মানে দমিয়ে রাখা নয়, মুক্তি দেওয়া। বেরি এখন আর আগের মতো দুর্বল নয়। জিমে তার কঠোর পরিশ্রমে সে আজ এভারেস্ট অভিযানে বেরিয়েছে তার বন্ধুর সঙ্গে। যে ছেলেকে একসময় নালায়ক বলত জন, আজ সে বলছে, দেখ আমি কিসে কিসে পারি বাবা। অন্যদিকে কেভিন একজন দৌড়বিদ হয়ে উঠেছে। ম্যারাথন দৌড়ে জন তাকে উৎসাহ দিচ্ছে। জিয়া নিজের ঘরে বসে ঠফতে লাইভ দেখছে কেভিনকে। তার ছেলেকে শেষমেশ নিজের পায়ে দাঁড়াতে দেখে চোখ ভিজে যায়। কেভিনের এক দৌড়ের ফাঁকে এক বুড়ো লোক রাস্তার পাশে পড়ে থাকা ক্যান, বোতল তুলে নিচ্ছে। কেভিন তাকে দেখে থেমে যায়। সে কিছু বলে না, শুধু হাসে। লোকটি বলে, এইভাবেই তো জীবন। ছেলেটা বুঝে গেছে। জন দূর থেকে দেখে আর বলে, এই তো আমার উত্তরসূরি। আমি ওকে সাজিয়েছিলাম, কিন্তু এখন ও নিজেকে গড়েছে। ভুল ছিল, তবে ভালোবাসা ছিল সত্যি। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। এটা শুধু কেভিনের মুক্তির গল্প নয়, এটা প্রত্যেক সেই মানুষের গল্প যারা ভুল ভালোবাসায় আটকে থেকেও একদিন নিজেকে খুঁজে পায়। আপনার কি মনে হলো এই গল্পটা? অসাধারণ না একটা সত্যিকারের ধাক্কা? কমেন্টে লিখে জানাও, আর হ্যাঁ, ভুলেও সাবস্ক্রাইব করতে ভুলো না। নিজের মতো করে বাঁচো, কারণ তোমার জীবন, তোমার গল্প।